গৌতম বুদ্ধ একদিন ধ্যানে বসেছিলেন। তখন এক ব্যক্তি আসলো। এই ব্যক্তি নিজের অলসতা নিয়ে খুব চিন্তিত ছিল। আলসি ব্যক্তি বুদ্ধকে বলল, গুরুজি, আমার সাহায্য করুন। বুদ্ধ বললেন, হ্যাঁ বলো, তোমার কি সমস্যা আছে? আলসি ব্যক্তিটি বলল, আমি আমার অলসতা নিয়ে খুব চিন্তিত। আপনি কোনো উপায় বলুন যাতে আমি আমার অলসতা থেকে মুক্তি পেতে পারি। গৌতম বুদ্ধ ওই ব্যক্তিটিকে বললেন, প্রথমে তুমি আমাকে এটা বলো যে তোমার কি মনে হয়, তুমি কি আলসি? আলসি ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি খুব অলস। আর এটা শুধু আমারই মনে হয় তা নয়, আমার পুরো পরিবারও মনে করে যে আমি অলস। গৌতম বুদ্ধ তাকে আবার বললেন, তুমি কি জানো যে আলসি কাকে বলে? অলস ব্যক্তিটি বলল, না, আমি জানি না, কিন্তু আমি এটা অবশ্যই জানি যে অলসতা অনেক খারাপ জিনিস, এর জন্য অনেক ক্ষতি হয়েছে আমার জীবনে। গৌতম বুদ্ধ বললেন, যে সমস্যা থেকে তুমি মুক্তি পেতে চাও, প্রথমে সেই ব্যাপারে পুরো তথ্য যদি জেনে নাও, তাহলে মুক্তি পেতে সহজ হবে। অলস ব্যক্তিটি বলল, এত বুদ্ধি তো আমার মধ্যে নেই, আপনি নিজেই আমাকে এই সমস্যার ব্যাপারে বোঝান। গৌতম বুদ্ধ বললেন, অলসতা একটি মানসিক অবস্থা, একটি বিচার, যাকে জেনে অজান্তে আমরা নিজেরাই জন্ম দিয়ে থাকি। আলসি দুটি ভুল কারণে জন্ম নেয়, একটি হলো শারীরিক, অন্যটি হলো মানসিক। শারীরিক কারণের মধ্যে প্রথম কারণ হলো খারাপ তরিকাতে ভোজন করা। আমরা সবাই জানি যে আমাদের শরীরে ভোজন থেকে শক্তি পাই, আর এই ভোজন যদি সজীব খাবার খেয়ে নিই তো সেটা সঠিক শক্তি হবে। এর বিপরীতে যদি নির্জীব খাবার ভোজন করি তা আমাদের আলসির দিকে নিয়ে যাবে। শারীরিক কারণের মধ্যে দ্বিতীয় কারণটি হলো আমাদের শারীরিক গতিবিধি। শারীরিক গতিবিধিও আমাদের আলসির সমস্যায় ফেলতে পারে। গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের দিকে ইঙ্গিত বা ইশারা করে বললেন, দেখো, ওদের চলাতে বসাতে কোনো আলাদা ধরন দেখতে পাচ্ছ? অলস ব্যক্তিটি কিছুই বুঝতে পারল না। তখন বুদ্ধ বললেন, আমার শিষ্যরা যখনই বসে শির দ্বারা একদম সোজা করে বসে। হাঁটা চলা করে তখন দুই পায়ের মাঝখানে ভারসাম্য বজায় থাকে। আর যখন ওরা ঘুমায় ওদের শরীর একদম শিথিল থাকে। এমন করাতে ওদের রাতে একদম ঠিকভাবে ঘুম আসে। অলস ব্যক্তিটি বলল, কিন্তু ঘুম তো অলসতার একটি স্বরূপ। বুদ্ধ বললেন, হ্যাঁ, যদি দরকারের বেশি মাত্রায় ঘুমানো হয় তবে সেটি আলসির স্বরূপ হবে। বুদ্ধ বললেন, ঘুম কম মাত্রায় নিলে পরের দিন তুমি ক্লান্ত বোধ করবে, আর বেশি মাত্রায় নিলে তখনও তুমি পরের দিন ক্লান্ত অনুভব করবে। এই জন্য ঘুম না বেশি না কম, একদম সঠিক মাত্রায় নেওয়া উচিত। অলস ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা তো আমি অনুভব করেছি। বুদ্ধ আবার বললেন, এখন মানসিক কারণের মধ্যে সবার প্রথমে আছে আমাদের পুরনো ভুল ধারণা। অনেক সময় এটা হয় কি, আমরা যে কাজে আগে অসফল হয়ে গিয়েছি আমাদের মনে এমন ধারণা তৈরি হয়ে যায় যে আমি সবসময় অসফলই হব, এই জন্য আমাদের সেই কাজ করতে অলসতা আসে। এমন ধারণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় এটা আছে যে আমাদের নিজের মনকে এটা বোঝাতে হবে যে গতবার যখন আমি ওই কাজে অসফল হয়েছি তখন ওই কাজের ব্যাপারে আমি যা জানতাম এখন আমি ওই কাজের ব্যাপারে এর থেকে বেশি জানি। কারণ অসফল হওয়ার পর সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বুদ্ধ বললেন, মানসিক দ্বিতীয় কারণ হলো অলস ব্যক্তিদের সঙ্গে থাকা বা সঙ্গী বানানো। অনেক সময় এটাও হয় যে আমরা অলস হই না, কিন্তু যাদের সঙ্গে আমরা সময় অতিবাহিত করি তাদের মতো হয়ে যায়। এমন ব্যক্তিদের সঙ্গে থাকো যেন অলস না হয়, নিজের কাজকে মন দিয়ে করে আর তোমাকে কিছু শেখাতে পারবে। বুদ্ধ বললেন, মানসিক তৃতীয় কারণ হলো কাজকে কাল করব ভাবা। এই কারণ এতটাই শক্তিশালী যে যে কোনো ব্যক্তিকে বরবাদ করে দিতে পারে। গৌতম বুদ্ধ আগে আরও বললেন, ভেবে নাও তুমি কোনো মরুভূমিতে আটকে গেছো আর তোমার অনেক জল তৃষ্ণা পেয়েছে, তখন তুমি কি করবে? অলস ব্যক্তিটি বলল, আমি তাড়াতাড়ি মরুভূমির আশেপাশে কোনো গ্রামে আছে কি না খোঁজাখুঁজি করব, যাতে জল পেয়ে যায়। গৌতম বুদ্ধ বললেন, যদি তুমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও না পাও তখন তুমি কি করবে? অলস ব্যক্তিটি বলল, তবুও আমি জল খোঁজাখুঁজি করব, কারণ এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। গৌতম বুদ্ধ বললেন, একদম ঠিক, এটাই হলো মানসিক স্তরে আলসির পরবর্তী কারণ, কোনো লক্ষ্য না থাকা। এটাও আলসি নিয়ে আসে। গৌতম বুদ্ধ বললেন, এবার মানসিক পঞ্চম কারণটা বুঝো। ভাবো যে তোমার কাছে অনেকগুলি সোনার কয়েন আছে আর তুমি সেই কয়েনগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছ। তুমি চলতে চলতে ক্লান্ত হয়ে গেছো আর একটি গাছের নিচে বিশ্রাম করছো।
তখন এক ডাকু তোমার দিকে আসছে, তখন তুমি কি করবে? অলস ব্যক্তিটি বলল, ওখান থেকে যেভাবেই হোক দৌড়াতে হবে, না হলে আমার জীবন আর সোনার কয়েনগুলি দুটোই বিপদে পড়ে যাবে। গৌতম বুদ্ধ বললেন, মানে তোমার কাছে একটি পাকাপোক্ত কারণ আছে দৌড়ানোর জন্য। অলসতার এটা একটা আরেকটা কারণ, কোনো কাজ করার জন্য সঠিক কারণ না থাকা। অলস ব্যক্তিটি বুদ্ধের কথা শুনে সন্তুষ্ট হলো। ব্যক্তিটি বলল, গুরুজি, আমি আমার আলসির কারণ বুঝতে পেরে গেছি, আর আমি এখন সমস্ত কারণের উপর কাজ করব আর নিজের আলসিকে দূর করে দেব। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যদি তুমি মানসিক আর শারীরিক গতিবিধির উপর কাবু করতে পারো, তাহলে তুমি আলসিকে দূর করতে পারবে। আর এর জন্য তোমার মনে ভাবনা চিন্তা হতে হবে যে আমার কাছে গোল আছে, আর একে পূরণ করার জন্য মানসিক ও শারীরিক গতিবিধিগুলোর উপর কাজ করে আমাকে সফল হতে হবে, আর সফল হওয়ার জন্য আলসিকে দূর করতে হবে। এবার পরের গল্পটিতে আসা যাক। এই গল্পটি হলো একজন অলস শিষ্যের। নিজের আলসির কারণে সে কখনো সময়ের মূল্য দিত না আর সময় নষ্ট করত। অলস শিষ্যের গুরু খুব নামী আর জ্ঞানী ছিলেন। গুরুজির আশ্রমে অনেক শিষ্য ছিল, তাদের মধ্যে একজন ছিল আলসি শিষ্য। সে সবসময় কাজকে কালকের উপর ঢেলে দিত। এই ব্যাপারে গুরুজি জানতেন। গুরুজি চেয়েছিলেন যে যেভাবে হোক আলসি শিষ্যের অলসতা দূর করার সময়ের মূল্য শিখিয়ে দিতে। এই জন্য একদিন গুরুজি আলসি শিষ্যকে কাছে ডাকলেন আর তাকে একটা পাথর দিয়ে বললেন, এটা কোনো সামান্য পাথর না, চমৎকারী পাথর। লোহার যে বস্তুকে এই পাথর ছুঁয়ে নেয় সেটা সোনা বেনে যায়। গুরুজি আগে আরও বললেন, আমি তোমার প্রতি খুব খুশি, এর জন্য দুদিনের জন্য চমৎকারী পাথর আমি তোমাকে দিচ্ছি। এই দুদিন আমি আশ্রমে থাকবো না, দুদিন পরে আসবো, ততদিন এই চমৎকারী পাথর নিজের কাছে রাখো। গুরুজি আশ্রম থেকে দুদিনের জন্য চলে গেলেন। এইদিকে শিষ্য চমৎকারী পাথর নিজের হাতে দেখে অনেক খুশি হলো। সে ভাবল, এই পাথরের মাধ্যমে আমি এত সোনা বানিয়ে নিব যে সারা জীবন আর কোনো কর্ম করতে হবে না, আনন্দপূর্ণভাবে আমি আমার জীবন অতিবাহিত করব। আলসি শিষ্যের কাছে দুদিন ছিল। সে ভাবল, এখনও তো পুরো দিন বাকি আছে, একটা কাজ করি, একদিন আরাম করি, পরের দিন সারাদিন সোনা বানাবো। এইভাবে সে একদিন আরাম করে শেষ করলো। যখন দ্বিতীয় দিন আসলো, সে ভাবলো যে আজ বাজারে গিয়ে লোহা নিয়ে আসবো আর চমৎকারী পাথরে ছুঁয়ে সোনা বানিয়ে নেব। কিন্তু এই কাজে তো বেশি সময় লাগবে না, এই জন্য প্রথমে পেট ভরে খাবার খেয়ে নিই, তারপর সোনা বানানোর কাজে লেগে পড়ব। পেট ভরে ভোজন করার পরে আলসি শিষ্যের ঘুম চলে আসলো। তখন সে ভাবলো, আমার কাছে বিকেল অবধি সময় আছে, কিছুক্ষণ ঘুমিয়ে নিই, ঘুম থেকে ওঠার পর সোনা বানানোর কাজ করব। এমনটা ভেবে গভীর ঘুমিয়ে গেল। যখন ঘুম ভাঙল তো আলসি শিষ্য দেখলো যে রাত হয়ে গেছে আর এই সময়ে কোনো বাজার খোলা থাকে না। এইভাবে ওর দুদিন শেষ হয়ে গেল। গুরুজি আশ্রমে চলে আসলেন আর আলসি শিষ্যকে বললেন, দুদিন পার হয়ে গেছে, তুমি আমাকে চমৎকারী পাথর দিয়ে দাও। আলসি শিষ্য গুরুজির চরণে পড়ে বলল, গুরুজি, আমাকে আর একদিনের সময় দিয়ে দিন। গুরুজি ওর কথা না শুনে চমৎকারী পাথর নিয়ে নিলেন। এবার আলসি শিষ্য বুঝে গেল যে সময়ের কি মূল্য। সে আফসোস করতে লাগলো। সে ওই সময় নির্ণয় নিল যে সে আর সময় নষ্ট করবে না। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে সময়ের প্রয়োগ করে টাকা ইনকাম করা যায়, কিন্তু টাকা দিয়ে সময় কেনা যায় না। অলসতার জন্য সময় নষ্ট করা বন্ধ করো। হয় নিজে পরিবর্তন হও আর সময়ের সঠিক ইউজ করো, না হলে সময় তোমাকে বদলে দিবে। আর সময় যদি তোমাকে বদলে দেয় তাহলে কষ্ট অনেক বেশিও হতে পারে। ভুল জায়গায় সময় নষ্ট করলে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। একবার গৌতম বুদ্ধকে কেউ প্রশ্ন করেছিল যে, গুরুজি, মানুষের সবথেকে বড় ভুল কি? বুদ্ধ তখন উত্তর দিয়েছিলেন যে মানুষের সবথেকে বড় ভুল এটাই যে মানুষ মনে করে যে তার কাছে অনেক সময় আছে। বন্ধুরা, পিঁপড়ে গরমে খাবার স্টোর করে রাখে যাতে বর্ষাকালে না খেয়ে না থাকে। আর তোমরা তো মানুষ, তোমার সময় অমূল্য, একে এভাবে নষ্ট করো না। অলসতা করে সময় নষ্ট করা বন্ধ করো, কারণ এই খারাপ অভ্যাস পরিবর্তন না করলে জীবনে আগে বাড়তে পারবে না, সফল হতে পারবে না। নিজেকে সফল করতে চাইলে আজকে নিজেকে বলো, সময়ের ব্যবহার আমি সঠিকভাবে করব, অলসতা করব না, আজকের কাজ কালকের উপর ঢালব না। কারণ আজ যদি সময়ে কাজ সম্পূর্ণ না করি তো কাল সময় বেরিয়ে যাওয়ার পর এর মূল্য থাকবে না।
সময় তুমি কিনতে পারবে না, কিন্তু এর ব্যবহার ভাবনা চিন্তা করে করতে পারবে। অলসতার কারণে সময় নষ্ট না করে সময়কে সঠিকভাবে প্রতিটি মানুষের ব্যবহার করা উচিত। আর এটা তখনই সম্ভব যখন তুমি নিজে বোঝাতে পারবে যে আমি আর অলস হব না, আর সময়ের সঠিক ব্যবহার করব। এবার অলসতার আর একটি গল্প। এক সময়ের কথা, এক সাধু একটা জঙ্গলে কুঠি বানিয়ে থাকতেন। দূর দূর থেকে লোক এখানে আসতো আর ওখান থেকে সন্তুষ্ট হয়ে যেত। কুঠিরের রাস্তা কঠিন পাথর আর কাঁটাতে ভরা ছিল। সাধুর কাছে যেতে লোকেদের অনেক কষ্ট সহ্য করতে হতো। ওই সাধুর কুঠির থেকে দূরে একটা গ্রাম ছিল, যেখানে এক আলসি ব্যক্তি থাকতো। অলস ব্যক্তিটি কোনো কাজ করত না। ওর ওই আচরণের জন্য ওর বাবা আর মা চিন্তিত ছিল। অলস ব্যক্তিটির বাবা ও মা ওকে প্রতিদিন বোঝাতো, জীবনে আগে বাড়ার জন্য, গরিবি দূর করার জন্য কাজ করতে হবে। এইভাবে সারাদিন পড়ে থাকলে কিছু অর্জন করতে পারবে না। আলসি ব্যক্তিটি সবসময় এটাই কথা বলতো যে ভগবান আমার জন্য কিছু না কিছু জোগাড় করে দেবে। বাবা ও মা চিন্তায় পড়ে গেল। ওনারা বুঝতে পারছিলেন না যে কি করবে। তখন গ্রামের আরেক ভদ্রলোক আসলেন। এসে তার বাবা আর মাকে বললেন, আপনি ওকে বুঝিয়ে পাশের জঙ্গলে থাকা সাধুজির কাছে নিয়ে যান, তিনি কোনো উপায় অবশ্যই বলবেন। বয়স্ক বাবা আর মা কোনো রকমে বুঝিয়ে আলসি ছেলেকে জঙ্গলে সাধুজির কাছে নিয়ে গেলেন। বাবা ও মা সাধুটিকে আলসি ছেলের অলসতা দূর করার উপায় জানতেই আলসি ব্যক্তিটি বলে উঠল, এই সাধু কি আমার সাহায্য করবে? এর তো নিজের ঘরেই ঠিক অবস্থাতে নেই। ঘর তো ছাড়ো, কুঠি পর্যন্ত আসার রাস্তা কতটা খারাপ। আলসি ব্যক্তিটি আবার বলল, আপনার কাছে তো রাজা মহারাজারা আসেন, তাহলে আপনি ওদের বলে আপনার কুঠি আর কুঠি পর্যন্ত আসার রাস্তা কেন ঠিক করেন না? সাধুটি তখন বললেন, কুঠি পর্যন্ত আসতে তোমার এত কষ্ট হচ্ছে কারণ তুমি অলস। অলসতা তোমার ভিতরে এত ভরে গেছে যে এতটুকু কষ্ট সহ্য করতে পারছো না। তোমার জীবনে আর সমস্ত মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে, কিন্তু অলসতা করে যদি তুমি বসে থাকো তাহলে কোনো রাজা মহারাজা কি ভগবানও আসবে না তোমাকে গরিব থেকে ধনী করতে। এই জগতে যে কর্ম করে ফল সেই পায়। তুমি ওই গাছটিকে দেখো, ওটা একটা আমের গাছ। প্রতি বছর ওই গাছটি আমাদের আম দেয়। যখন আমি ওই গাছটি লাগিয়েছিলাম, গাছটি অনেক ছোট্ট ছিল। যদি আমি গাছটিকে সঠিক মাত্রায় জল মাটি না দিতাম, যত্ন না নিতাম, তো ওই গাছটি প্রতি বছর আমাকে ফল দিত না। এর জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। তুমি আলসি দূর করে কাজ করবে, তবেই ফল পাবে। এই বয়সে যদি তুমি তোমার বয়স্ক বাবা মার দেখাশোনা না করো, ওদের 3 সময় খাবার না দাও, তাহলে ভগবান কেন তোমার জন্য কিছু করবে? এই সমস্ত কথা শুনে অলস ব্যক্তিটি বুঝে গিয়েছিল যে সে কতটা ভুল। সে বলল, আমি আমার অলসতাকে দূর করে জীবনে কর্ম করে কিছু বড় করে দেখাবো। বন্ধুরা, যদি তোমরা অলসতা দূর করতে চাও তাহলে তুমি মেল রবিন্সের 5 সেকেন্ড রুল ফলো করতে পারো। মেল রবিন্স একজন অথর অ্যান্ড মোটিভেশনাল স্পিকার ছিলেন। মেল রবিন্স অনেক আলসি ছিলেন। একদিন উনি টিভিতে দেখছিলেন যে রকেট লঞ্চ হওয়ার পর যখন আকাশে উড়ে যায় তার আগে কাউন্ট ডাউন হয়। এই কাউন্ট ডাউন 5 সেকেন্ড হওয়ার পর রকেট উড়ে যায়। এই রুলকে মেল রবিন্স নিজের জীবনে অ্যাপ্লাই করেন। আর যখনই ওনার অলসতা অনুভব হতো তো উনি 5 সেকেন্ডে কাউন্ট ডাউন করে কাজ শুরু করে দিতেন। এমনটা করে উনি ওনার জীবনে অনেক বড় পরিবর্তন এনেছিলেন। আজ আমরা গৌতম বুদ্ধের আরেকটি গল্প থেকে জানবো এবং শিখব যে অতীত আমাদের জীবনে কী প্রভাব ফেলে। গৌতম বুদ্ধ একটি গ্রামে উপদেশ দিচ্ছিলেন। তিনি উপদেশে বলছিলেন যে প্রতিটি মানুষকে বসুমাতার প্রতি সহনশীল তথা সমাজশীল হওয়া উচিত। রাগ এমন একটি আগুন, যেখানে রাগ যে করে সে অন্যকে জ্বালাবে তথা নিজেও জ্বলে যাবে। সভাতে সবাই গৌতম বুদ্ধের বাণী মন দিয়ে শুনছিল, কিন্তু ওখানে অতি রাগী এক ব্যক্তি বসেছিল, যাকে এই সমস্ত কথা অর্থহীন মনে হচ্ছিল। রাগী ব্যক্তিটি কিছুক্ষণ এইসব কথা শুনল, তারপর হঠাৎ দাঁড়িয়ে রেগে বলতে লাগলো, তুমি ভণ্ড লোক, বড় বড় কথা বলাই তোমার কাজ, তুমি লোকেদের বিভ্রান্ত করছো, তোমার এসব কথা আজকের সময়ে কোনো মূল্য নেই। এত খারাপ কথা শোনার পরে গৌতম বুদ্ধ শান্ত ছিলেন। ওই রাগী ব্যক্তির কথা বুদ্ধের কোনো দুঃখ হলো না, আর কোনো প্রতিক্রিয়া করলেন না। এসব দেখে ওই রাগী ব্যক্তি আরও রেগে গেল এবং গৌতম বুদ্ধের মুখের উপর থুতু ফেলে চলে গেল। পরের দিন যখন ওই ব্যক্তির রাগ ঠান্ডা হলো,
তখন সে ভাবল যে তার উচিত ছিল না গৌতম বুদ্ধকে এত খারাপ কথা বলার। তার মনের ভিতরে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হলো, আর গৌতম বুদ্ধের কাছে ক্ষমা চাওয়ার জন্য সেই স্থানে গেল যেখানে গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছিলেন। কিন্তু গৌতম বুদ্ধ সেখানে ছিলেন না। বুদ্ধ তার শিষ্যদের নিয়ে পাশের অন্য গ্রামে উপদেশ দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন। ব্যক্তিটি গৌতম বুদ্ধের ব্যাপারে লোকেদের জানলো আর খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল যেখানে গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছিলেন। গৌতম বুদ্ধকে দেখতে পেয়ে ব্যক্তিটি বুদ্ধের চরণে পড়ে গেল আর বলল, প্রভু, আমাকে ক্ষমা করুন। গৌতম বুদ্ধ তখন বললেন, কে তুমি? তোমার কি হয়েছে? কেন ক্ষমা চাইছো? ব্যক্তিটি বলল, আপনি কি ভুলে গেছেন? আমি সেই ব্যক্তি যে গতকাল আপনার সঙ্গে খারাপ আচরণ করেছিল। আমি লজ্জিত। আমি আমার খারাপ আচরণের জন্য ক্ষমা চাইছি। বুদ্ধ অতি শান্তভাবে বললেন, অতীতকে তো আমি ওখানেই ছেড়ে এসেছি, আর তুমি এখনও ওই বিষয় নিয়ে ভাবছো? তুমি তোমার ভুল বুঝে গেছো, তুমি প্রায়শ্চিত করে নিয়েছো, তুমি নির্মল হয়ে গেছো। এখন তুমি আজকের সময়ে প্রবেশ করো। খারাপ কথা মনে সবসময় ভাবতে থাকলে তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটি খারাপ হয়ে যাবে। অতীতকে ভেবে বর্তমানকে খারাপ করো না। ওই ব্যক্তির সমস্ত মনের বোঝা নেমে গেল। ব্যক্তিটি বুদ্ধের চরণে পড়ে রাগ ত্যাগ আর সমাশীল হওয়ার সংকল্প নিল। গৌতম বুদ্ধ ব্যক্তিটির মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন। ওই দিন থেকে ব্যক্তিটির মধ্যে বড় পরিবর্তন হলো। ওর মধ্যে সত্য, প্রেম, করুণার ধারা বইতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে আমরা অনেক সময় অতীতকে ভেবে দুঃখী হই। একটা কথা তোমরা জেনে রাখো, অতীত ভালো হোক বা খারাপ, অতীতকে মনে করলে দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। জীবনে যদি তুমি কোনো ভুল করে থাকো অথবা ভুল নির্ণয় নিয়ে থাকো, তো দুঃখী হওয়া বন্ধ করো। কারণ ভুল করার থেকে বেশি ভুলকে পুনরায় রিপিট করা মহাপাপ। তাই নিজেকে বলো, আমি এই ভুল আর করব না। তোমার ফোনে অনেকগুলি অ্যাপ তো হবেই, তোমরা কি সেই অ্যাপগুলি আপডেট করো না? করো। তো প্রতিটি মানুষকে এই অ্যাপগুলির মতো নিজেকে আপডেট করে আরও উন্নত করা উচিত, আর জীবনে আগে বাড়া উচিত। নিজের মনকে শান্ত রাখতে চাইলে এই গল্পটি শুনুন। একদিন গৌতম বুদ্ধ নিজের শিষ্যদের সাথে সফরে বেরিয়েছিলেন। সফরে চলতে চলতে গৌতম বুদ্ধের তৃষ্ণা পেয়েছিল। তিনি তার এক শিষ্যকে বললেন, যাও গিয়ে আমার জন্য খাবার জল নিয়ে এসো। শিষ্য জল খোঁজার জন্য হাঁটা শুরু করলো। কিছু দূর চলার পর একটি নদী দেখতে পেল। শিষ্য নদীর পাশে গেল আর দেখলো যে নদীর জল নোংরা ছিল, কারণ কিছু লোক নদীর জলে কাজ করছিল। আর এই লোকগুলি পাশে গ্রামের ছিল। কিছু মহিলা কাপড় কাচছিল, কেউ বাসন ধুচ্ছিল। নদীর পাশে প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। শিষ্য ভাবল যে নদীর জল তো মাটিতে ঘোলা হয়ে আছে, তাহলে গুরুজির জন্য জল নিয়ে যাওয়া তো অসম্ভব। শিষ্য খালি হাতে চলে গেল। গৌতম বুদ্ধ শিষ্যকে খালি হাতে দেখে বললেন, কি হলো, তুমি খালি হাতে জল না নিয়ে ফিরে আসলে? শিষ্য বুদ্ধকে সমস্ত কথা বলল। বুদ্ধ বললেন, কোনো ব্যাপার নেই, আমরা এই গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম করি। কিছু সময় পার হয়ে যাওয়ার পর গৌতম বুদ্ধ ওই শিষ্যকে আবার জল নিয়ে আসতে বললেন। শিষ্য আবার নদীর পাশে গেল। ওখানে গিয়ে সে দেখলো কি নদীর জল একদম পরিষ্কার হয়ে গেছে, আর সেই জল এখন খাওয়ার যোগ্য। শিষ্য বুদ্ধের জন্য জল নিয়ে গেল আর বুদ্ধকে খাবার জন্য দিল। সমস্ত শিষ্যরা অবাক হয়ে গেল যে কিছুক্ষণ আগে তো নদীর জল নোংরা ছিল, তাহলে এখন পরিষ্কার হলো কি করে? কিছু শিষ্য ভাবল, হয়তো বুদ্ধ নিজের শক্তি দিয়ে জল পরিষ্কার করে দিয়েছেন। একজন শিষ্য তো প্রশ্ন করেই নিল যে, গুরুজি, জল কি করে পরিষ্কার হলো? বুদ্ধ বললেন, নদীর জলে মাটির জন্য ঘোলা হয়েছিল, কিন্তু যখন সমস্ত গ্রামের লোক নিজের নিজের কাজ শেষ করে বাড়ি ফিরল, তখন নদীর মাটি বসে গিয়ে নদীর জল পরিষ্কার হয়ে গেল। ঠিক একই রকম আমাদের মস্তিষ্ক। যখন আমাদের মস্তিষ্ক অশান্ত থাকে, তখন তাকে সময় দিয়ে শান্ত করা উচিত। মস্তিষ্ক একটু বিশ্রাম নিলে তোমার মন ও মস্তিষ্ক শান্ত অবশ্যই হবে। অশান্ত মন আর মস্তিষ্ক নিয়ে কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, এতে তোমার নির্ণয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের শুধু এটাই করতে হবে যে আমাদের মস্তিষ্ককে একটু শান্ত করতে হবে, যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে মন আর মস্তিষ্ক শান্ত রেখে নির্ণয় নিলে নির্ণয় ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। বুদ্ধ যদি সেই সময় জল নোংরা ভেবে বিচলিত হয়ে যেতেন, তো ওনার অবস্থা জল তৃষ্ণার পরিবর্তে বেশি বিচলিত হয়ে যাওয়ার জন্য খারাপ হয়ে যেত। কিন্তু বুদ্ধ শান্ত হয়ে ভাবলেন যে এই সমস্যা কিছুক্ষণ অপেক্ষা করলে সমাধান অবশ্যই হবে।
নিজের ভ্যালু বাড়াতে চাইলে এই গল্পটি অবশ্যই শুনবেন। একদিন গৌতম বুদ্ধ উপদেশ দিচ্ছিলেন। সভাতে অনেক লোক উপস্থিত ছিল। সবাই মনোযোগ সহকারে বুদ্ধের উপদেশ শুনছিল। তখনই এক ব্যক্তি বুদ্ধকে বলল যে, গুরুজি, আমার একটা প্রশ্ন আছে। বুদ্ধ বললেন, হ্যাঁ বলো, তোমার কি সমস্যা আছে? ব্যক্তিটি বুদ্ধের কাছে গিয়ে প্রণাম জানিয়ে বলল, গুরুজি, অনেক চিন্তায় আছি। যতই এই ব্যাপারে ভাবি ততই বিভ্রান্ত হয়ে পড়ি। বুদ্ধ প্রশ্ন করলেন, কি সমস্যা আছে তোমার, আমাকে বলো। ব্যক্তিটি হাত জোড় করে বলল, গুরুজি, এই সংসার জগৎ কত বড়, অনেক বিশাল। সংসারে কত লোক বাস করে, তাদের মধ্যে কেউ জ্ঞানী, কেউ যোদ্ধা, কেউ শিল্পী, কেউ সঙ্গীতকার। এই পরিস্থিতিতে ওদের মধ্যে আমার মতো সামান্য প্রাণীর কি মূল্য আছে? ব্যক্তির কথা শুনে বুদ্ধ বললেন, তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এতে একটু সময় লাগবে। ততক্ষণ তুমি আমার একটা ছোট্ট কাজ করতে পারবে? ব্যক্তিটি বলল, গুরুজি, এটা তো আমার কাছে গর্বের বিষয় যে আমি আপনার কাজে লাগতে পারবো। ব্যক্তিটি হাত জোর করে বলল, আপনি আদেশ করুন গুরুজি। বুদ্ধ ব্যক্তিটিকে একটা উজ্জ্বল পাথর দিয়ে বললেন, তুমি এই পাথরের মূল্য কত হতে পারে জানার চেষ্টা করো, কিন্তু খেয়াল থাকে যেন এই পাথর বিক্রি করতে হবে না, শুধু মূল্য জানতে হবে। ব্যক্তিটি বলল, ঠিক আছে গুরুজি। এরপর পাথর নিয়ে ব্যক্তিটি বাজারের মধ্যে হাঁটা শুরু করলো। ব্যক্তিটি কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেল। বাজারে পৌঁছে ব্যক্তিটি এদিক ওদিক তাকালো। সে একটা গাছের নিচে এক দোকানদার দেখতে পেল। সে আম বিক্রি করছিল। ব্যক্তিটি ওই দোকানদারকে পাথর দেখিয়ে বলল, আপনি কি পাথরের মূল্য বলতে পারবেন? দোকানদার অনেক চালাক ছিল। পাথরের উজ্জ্বলতা দেখে বুঝে গিয়েছিল যে এটা অবশ্যই কোনো দামি পাথর। দোকানদার একটু নাটক করে বলল, দেখতে তো এমন কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি এর পরিবর্তে 10টা আম তোমাকে দিতে পারি। দোকানদারের কথা শুনে ব্যক্তিটি একটু রেগে গেল। ব্যক্তিটি মনে মনে বলল, এই ব্যক্তি আমাকে বোকা বানাচ্ছে। এত সুন্দর পাথর আর এর মূল্য 10টা আম। অবশ্যই দোকানদারটি মিথ্যে কথা বলছে। ব্যক্তিটিকে দোকানদার বলল, কি বলছো, 10টা আম বের করব? ব্যক্তিটি দোকানদারের কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে গেল। সামনের দিকে এক সবজিওয়ালা ছিল। ব্যক্তিটি সবজিওয়ালার কাছে গেল আর পাথর দেখিয়ে মূল্য জানল। ওই পাথর দেখে সবজিওয়ালার চোখ খুশিতে চমকে উঠল। সবজিওয়ালা মনে মনে ভাবল, এই পাথর তো অনেক দামি মনে হচ্ছে। এটা যদি আমি পেয়ে যাই তো এটা আমার দারুণ ব্যাপার হবে। ব্যক্তিটি দোকানদারকে বলল, কি হলো ভাই, তুমি চুপ কেন? দোকানদার বলল, কিছু না, আমি তো এর দাম গণনা করছিলাম। আমি তোমাকে এই পাথরের পরিবর্তে 1 বস্তা আলু দিতে পারি। সবজিওয়ালার চেহারা দেখে ব্যক্তিটি বুঝে গেল যে এই দোকানদারও তাকে বোকা বানাচ্ছে। ব্যক্তিটি ভাবল, আমি অন্য কারোর কাছে গিয়ে এর মূল্য জানার চেষ্টা করি। এটা ভেবে ব্যক্তিটি আগে বাড়ল। সবজিওয়ালা দোকানদার ব্যক্তিটিকে পিছন থেকে আওয়াজ লাগালো, কি হলো ভাই, যদি তোমার এর মূল্য কম মনে হয় তো বলো তো আমাকে, আমি বস্তার সংখ্যা বাড়িয়ে দিব। কিন্তু ব্যক্তিটি কোনো উত্তর না দিয়ে চলে গেল। ব্যক্তিটি ভাবল, এটা তো বেশ দামি পাথর, মানে কোনো স্বর্ণকার এর সঠিক মূল্য বলতে পারবে। এটা ভেবে ব্যক্তিটি একটি সোনার দোকানে গেল। স্বর্ণকার দূর থেকে ব্যক্তিটিকে দোকানে আসতে দেখে নিয়েছিল। তখন সেই স্বর্ণকার ভাবল, হয়তো এই অনেক গরিব ব্যক্তি, তাই গহনা বিক্রি করতে আসছে। স্বর্ণকার অতি মিষ্টি হাসি হেসে বলল, মহাশয়, আমি আপনার কীভাবে সহায়তা করতে পারবো? ব্যক্তিটি বুদ্ধের পাথর দেখিয়ে বলল, আমি এর মূল্য জানতে চাই। স্বর্ণকার দেখেই বুঝে গেল যে এটা বেশ দামি রুবি পাথর, যেটা ভাগ্যবান ব্যক্তিরাই শুধুমাত্র পায়। স্বর্ণকার বলল, পাথর আমাকে দিয়ে দাও আর এই 1 লাখ টাকা নিয়ে নাও। ব্যক্তিটি বুঝে গেল যে পাথরের মূল্য কত হতে পারে। ব্যক্তিটি বুদ্ধের কাছে যাওয়ার জন্য রওনা হলো। স্বর্ণকার পিছন থেকে আওয়াজ দিল, আরে দাঁড়াও তো ভাই, আমি পাথরের মূল্য 50 লাখ টাকা দেব। ব্যক্তিটি পাথর বিক্রি তো করবে না, তাই আর দাঁড়ালো না, আর দোকানের বাইরে চলে আসলো। দোকানদার এত চালাক ছিল যে যেভাবেই হোক পাথরটি পেতে চাইছিল। এই জন্য ব্যক্তির সামনে এসে বলল, আমি তোমাকে এর মূল্য সেটাই দেবো যেটা তুমি নিজের মুখে বলবে। কিন্তু ব্যক্তিটি পাথর তো বিক্রি করবে না, তাই দাঁড়ালো না, আর স্বর্ণকারের কথা শুনে ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো। সে ভাবলো যে স্বর্ণকার তাকে ধরে জবরদস্তি করে পাথর কেড়ে না নেয়। ব্যক্তিটি দৌড়ে বুদ্ধের কাছে গেল। বুদ্ধ ব্যক্তিটিকে দেখে বলল, কি হলো, তুমি অনেক ভয়ে আছো মনে হচ্ছে। ব্যক্তিটি বুদ্ধকে সমস্ত কথা বলল আর দামি পাথর বুদ্ধকে দিয়ে দিল। বুদ্ধ বললেন, আমবালা পাথরের মূল্য 10টা আম, সবজিওয়ালা 1 বস্তা আলু, আর সোনার বলল যে পাথরটি অমূল্য। এই পাথরের মূল্য যে যেমন ভাবলো সে তেমন বলল। এমনটাই আমাদের জীবন।
প্রত্যেক ব্যক্তি খান থেকে বের হওয়া একটা হীরের সমান, যাকে এখনও খোঁজা সম্ভব হয়নি। সময়ের ধার ব্যক্তিকে যত যাচাই করে, ব্যক্তির মূল্য ততই বাড়তে থাকে। এই জগৎ ব্যক্তিকে যেটুকু চিনবে সেটুকুই গুরুত্ব দিবে। বুদ্ধ আগে আরও বললেন, কিন্তু মানুষ আর হীরের মধ্যে তফাৎ এটাই যে হীরেকে অন্য কেউ খুঁজে বের করে, কিন্তু ব্যক্তিকে স্বয়ং নিজেকে খুঁজে বের করতে হয়। আর যেদিন তুমি নিজেকে খুঁজে নিবে, তোমাকে তোমার মূল্য বলার কেউ না কেউ কোনো না কোনো স্বর্ণকার পেয়ে যাবে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে যদি আমরা নিজের উপর কাজ করি, নিজেকে প্রতিদিন উন্নত করতে থাকি, তাহলে একদিন আমরা সেই মূল্য পাবো যে মূল্য একটা হীরা পায়। একটাই কথা বলতে চাই, একদিন সফলতার পিছনে প্রতিদিনের পরিশ্রম লুকিয়ে থাকে। আর সফলতা একদিনে তো না, কিন্তু একদিন অবশ্যই পাবে। আর এই সফলতা তোমার ভ্যালু বাড়িয়ে দেবে। পরবর্তী গল্প থেকে আমরা জানতে পারবো চুপ থাকার কী কী উপকারিতা রয়েছে। একবার গৌতম বুদ্ধের কাছে এক সম্রাট গিয়ে বলেন, গুরুজি, আমি অনেক অশান্ত অনুভব করি। আমার কাছে অনেক ধন সম্পত্তি আর সমস্ত রকমের সুখ সুবিধা আছে, যেগুলির ব্যাপারে লোকে স্বপ্ন দেখে, তবুও আমি অনেক অশান্ত অনুভব করি। এই সমস্ত কথা শুনে গৌতম বুদ্ধ বললেন, তুমি চিন্তা করো না, এই সমস্যার সমাধান আছে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। সম্রাট বললেন, গুরুজি, আমার মনকে শান্ত করার জন্য আপনি যা বলবেন আমি করব। গৌতম বুদ্ধ বললেন, তোমাকে আগামী 10 দিন এখানে এক সাধারণ মানুষের জীবনযাপন করতে হবে। আর এই 10 দিনে তুমি যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবে আর সবসময় একলা বসে থাকবে। সম্রাট গৌতম বুদ্ধের কথা মেনে নিলেন। প্রথম দিনে সম্রাট আগের তুলনায় আরও অশান্ত হয়ে পড়লেন। তার মনে হাজারো প্রশ্ন উঠছিল, আর সামান্য জীবনযাপনে উনি অনেক অসহজ অনুভব করছিলেন। সম্রাট সারাদিন একটাও কথা বললেন না আর চুপচাপ একলা বসে থাকলেন। রাত হতে হতে সম্রাট এক অদ্ভুত খুশি অনুভব করলেন। তার ভিতরে অশান্ত বিচলিত কম হতে লাগলো। পরের দিন সম্রাট প্রাকৃতিক জিনিস যেমন গাছপালা, পাখি, আকাশ ইত্যাদি দেখতে থাকলেন। এভাবে সম্রাট 3 থেকে 4 দিন পার করে নিলেন। পঞ্চম দিনে সম্রাট যখন একলা বসলেন, তখন কিছু সময়ের মধ্যে সম্রাটের চোখ বন্ধ হয়ে গেল আর উনি ধ্যানে চলে গেলেন। উনি সারাদিন গভীর ধ্যানে বসেছিলেন। সম্রাটের ভিতর থেকে শান্তি আর আনন্দ ভরে গেল। বাকি 5 দিন ধ্যানে পার হওয়ার পর সম্রাট গৌতম বুদ্ধের সামনে প্রস্তুত হলেন। সম্রাট গৌতম বুদ্ধকে প্রণাম করলেন, তারপর বললেন, গুরুজি, আমি জবাব পেয়ে গেছি। আমি বুঝে গিয়েছি যে আমার মন এত অশান্ত কেন। এই কথা শুনে গৌতম বুদ্ধ বললেন, এটা তো খুব ভালো কথা। তুমি তাহলে বলো, অশান্ত মন হওয়ার পিছনে তুমি কি কারণ খুঁজে পেলে? সম্রাট উত্তর দিয়ে বললেন, আমি দরকারের বেশি শব্দের ব্যবহার করি। আমার নিজের লোকেদের সঙ্গে সারাদিন বেফালতুকার কথা বলতাম আর একলাতে ওই কথাগুলি ব্যাপারে ভাবতে থাকতাম, যেই কারণে আমার মন আর শরীর অশান্ত থাকতে শুরু করলো। যেই কারণে আমার কর্মেও অসফলতা পেতে শুরু করলাম, যেটা আমাকে আরও অশান্তিতে পরিণত করলো। কিন্তু এই 10 দিনে আমি অনুভব করলাম যে আমার জীবনে আমি ভুল তরিকাতে অতিবাহিত করছিলাম। আমি এটাও জানলাম যে ধ্যান স্বয়ং নিজে থেকেই হয়। যখন আপনি চুপ, স্থির এবং শান্ত থাকেন, তখন স্বয়ং আপনি ধ্যানের অবস্থাতে চলে যান। আমাদের কথা ও শব্দ আমাদের হাতিয়ার, আবার দুর্বলতাও। যদি ঠিক সময় ঠিক শব্দ প্রয়োগ করতে পারা যায়, তো এটা মানুষকে সফল করে দিবে। না হলে এই শব্দ আপনার জীবনকে খারাপ করে দিতে পারে। চুপ থাকা নিজেকে ভিতরে নামানোর একটি প্রথম সিঁড়ি। চুপ না থেকে নিজেকে জানা অসম্ভব। বেশি কথা বলে দিমাগকে অনিয়ন্ত্রিত করে দেয়, যার ফলে আমাদের মনের উপর আমাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। যারা বেশি কথা বলে কখনো কেন্দ্রীভূত হতে পারে না। চুপ থাকার ফলে ধৈর্য আসে, ধৈর্যের ফলে ধ্যান, ধ্যানের মাধ্যমে আমরা আমাদের জীবন সম্পর্কে সচেতন হই। চুপ থাকার ফলে উপকারিতা আছে। আমরা চুপ থেকে আমাদের জীবনে শান্তি আনতে পারবো। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে কামান থেকে বের হওয়া তীর আর মুখ থেকে বের হওয়া শব্দ কখনো ফিরিয়ে আনা যায় না। তোমার শব্দ তোমাকে প্রবলেমে ঢালতে পারবে, আবার বের করতেও পারবে। এই জন্য শব্দের প্রয়োগ ভাবনা চিন্তা করে করো। বেশি চিন্তা করা ব্যক্তিদের জন্য পরের গল্পটি বিশেষ উপযোগী। আমরা সবাই সারাদিন কিছু না কিছু চিন্তা করতে থাকি। ওই চিন্তাভাবনা আমাদের জন্য কখনো কখনো ক্ষতিকারক হতে পারে। আজ আমরা গৌতম বুদ্ধের একটি গল্প থেকে জানবো আর শিখবো যে খারাপ চিন্তাভাবনা আমরা আমাদের মন থেকে কীভাবে দূর করব। একবার গৌতম বুদ্ধ আর ওনার শিষ্য একটা ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অনেক দূর চলার পর বুদ্ধের শিষ্য বুদ্ধকে বলে যে, আমরা কি কিছুক্ষণ আরাম করতে পারি? বুদ্ধ বললেন, অবশ্যই, এখন আমাদের বিশ্রাম করা উচিত।
ওই দেখো একটা বড় গাছ, আমরা ওর নিচে বিশ্রাম করব। বুদ্ধ আর ওনার সকল শিষ্য ওই গাছের নিচে বসে পড়লেন। ওদের মধ্যে এক শিষ্য বুদ্ধকে বলল, গুরুজি, আপনি আমাদের একটা কথা বলেছিলেন যে আমরা যেরকম ভাবি সেই রকমই হয়ে যাই, দয়া করে আপনি এই কথাটিকে বিস্তারে বোঝান। বুদ্ধ বললেন, অবশ্যই, আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি। একটি শহরে একজন ধনী শেঠ থাকতেন। ওনার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু তবুও তিনি সবসময় ধন সম্পত্তি জোগাড় করার ব্যাপারে ভাবতে থাকতেন। একবার শেঠের ঘরে ওনার একজন আত্মীয় আসলেন। শেঠ ওই আত্মীয়কে খুব সম্মান করলেন। কথায় কথায় শেঠের আত্মীয় শেঠকে বলে উঠল, তুমি জানো, আমাদের শহরে এক নামী শেঠ থাকতো, সেও তোমার থেকে বেশি ধনী ছিল। তখন ওই শেঠ জানলো যে তুমি একটা কথা বলো, তুমি ওই শেঠকে থাকতো কেন বলছো? আত্মীয়টি বলে উঠল, থাকতো আমি এজন্য বলছি যে তিনি এখন আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। বেচারা ধন সম্পত্তি জোগাড় করতে করতে এটা ভুলে গিয়েছিল যে মৃত্যু নামেরও কোনো জিনিস হয়। শেঠ আত্মীয়কে জানলো যে কেন, কি কারণ ছিল যে ওনার মৃত্যু হয়ে গেল। আত্মীয় বলল, কারণ তো কিছুই ছিল না, হঠাৎ ওর সময় আসলো আর তাকে যেতে হলো। শেঠ বলল, আরে এইভাবে কী করে সময় চলে আসলো? কোনো অসুখ হয়েছিল হয়তো। আত্মীয় বলল, না, কোনো অসুখ ছিল না, উনি হঠাৎই মারা গেলেন। শেঠটি আত্মীয় কথা শুনে অবাক হয়ে গেল, কারণ এতদিন সে ভাবতো যে মৃত্যু একমাত্র বয়স হলে হয় অথবা কোনো অসুখ হলে হয়। শেঠ এখনও যুবক ছিল আর তিনি এখনই মরতে চান না। পরের দিন ওই আত্মীয় নিজের বাড়ি চলে গেল, কিন্তু শেঠকে একটা অনেক বড় সমস্যা দিয়ে গেল যে শেঠেরও মৃত্যু আসতে পারে। শেঠ প্রথমে যেভাবে ধন সম্পত্তির ব্যাপারে ভাবতেন, এখন শুধু মৃত্যুর ব্যাপারে ভাবতে থাকেন। তিনি সবসময় এটাই ভাবেন যে ওনার মৃত্যু না হয়ে যায়। সময় অতিবাহিত হয়, শেঠ অনেক দুর্বল হয়ে যায়, কারণ উনি ঠিক করে খাওয়া দাওয়া আর করেন না, সবসময় মৃত্যুর ব্যাপারে ভাবতে থাকেন। তার মুখে শুধু একটা কথা থাকে, কোথাও আমার মৃত্যু না হয়ে যায়। উনি অসুস্থ হয়ে পড়লেন। ওনার এমন অবস্থা হয়ে যায় যে যে কোনো সময় প্রাণ বেরিয়ে যেতে পারে। সবাই ওনার এই অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ তারা দেখেছিল যে ওই শেঠ সবসময় হাসি খুশি থাকতেন, ওনার কাছে ধন সম্পত্তির কোনো অভাব ছিল না। কিন্তু এখন ওনার কী হলো? এখন উনি কোথাও যাওয়া আসা আর করেন না, কেবল এক জায়গায় শুয়ে থাকেন। ওনার এই অবস্থা দেখে ওনার এক বন্ধু এক সন্ন্যাসীকে ওনার পাশে নিয়ে এনে বললেন, শোনো, ইনি অনেক প্রসিদ্ধ সন্ন্যাসী, তুমি তোমার সমস্যা এনাকে বলো, ইনি অবশ্যই সমস্যার সমাধান বলবেন। ওই সন্ন্যাসী শেঠকে জিজ্ঞাসা করলেন যে কি হলো, তোমাকে আগেও আমি দেখেছি, তুমি এত দুর্বল কিভাবে হয়ে গেলে? কিসের চিন্তা তোমাকে বিরক্ত করছে? সন্ন্যাসী কথা শুনে শেঠ সন্ন্যাসীকে বলেন যে আমি মৃত্যুকে বরণ করতে চাই না, কোথাও আমার মৃত্যু না হয়ে যায়। সেটার কথা শুনে সন্ন্যাসী বলল, আচ্ছা, তোমার মনে মৃত্যুর ভয় আছে? ওই শেঠ বললেন যে হ্যাঁ, আমার কাছে এত ধন সম্পত্তি আছে, এর উপভোগ কে করবে? আমি মৃত্যুবরণ করতে চাই না, আমি বাঁচতে চাই। ওই সন্ন্যাসী বলে উঠল, তোমার এই সমস্যার সমাধান আমি বের করছি। সন্ন্যাসী কথা শুনে শেঠ অনেক খুশি হয়ে পড়লেন। ওই সন্ন্যাসীর সামনে হাত জোর করলেন আর বললেন যে দয়া করে আমার এই সমস্যার সমাধান বলুন। ওই সন্ন্যাসী শেঠকে বলে যে আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি, তুমি শুধু এর উচ্চারণ ভিতরে আর বাইরে করবে, অর্থাৎ তুমি মনেও এই মন্ত্র বলবে আর মুখেও এই মন্ত্র বলবে। এই মন্ত্রটি হলো, যতক্ষণ আমার মৃত্যু হবে না ততক্ষণ আমি বাঁচব, যতক্ষণ আমার মৃত্যু হবে না ততক্ষণ আমি বাঁচব। তুমি এই মন্ত্রকে 7 দিন একটানা বলবে, আমি 7 দিন পরে আসব। এই কথা বলে সন্ন্যাসী সেখান থেকে চলে গেলেন। 7 দিন পর ওই সন্ন্যাসী আসেন। তিনি এসে দেখেন যে ওই শেঠ সুস্থ হয়ে গেলেন। শেঠ সন্ন্যাসীকে দেখে ওনার চরণে পড়ে গেল আর সন্ন্যাসীকে ধন্যবাদ বলল। ওই শেঠ বলেন যে আপনার মন্ত্র চমৎকার করে দিয়েছে, আমি এখন আর মৃত্যু নিয়ে আর ভয় পাচ্ছি না, কারণ যতক্ষণ মৃত্যু না আসবে ততক্ষণ আমি বেঁচে থাকব। প্রথমে আমি মৃত্যুর ভয়ে জীবনকে উপভোগ করছিলাম না, কিন্তু আপনার মন্ত্র আমার জীবন পাল্টে দিয়েছে। যতক্ষণ ওই শেঠ অন্য শেঠের ব্যাপারে জানতে পেরেছিল না, ততক্ষণ সে কেবল ধনের ব্যাপারে ভাবত। এর ফলে দিন রাত তার ধন সম্পত্তি বৃদ্ধি পাচ্ছিল আর ওনার স্বাস্থ্য ভালো থাকতো। উনি ওনার জীবন নিয়ে খুশি ছিলেন, কিন্তু যখন উনি মৃত্যুর ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করে দিলেন, ততক্ষণ উনি মৃত্যুর কাছে চলে গেলেন। আর এমন সময় এসে গিয়েছিল যে তিনি যে কোনো সময় মৃত্যু বরণ করে নিতেন।
বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে আমাদের ভিতরে বাইরে যা বলি ওটাই আমাদের জীবনে ঘটা শুরু করে দেয়। এই জন্য আমাদের সবসময় বলা হয় যে ভালো ভাবো, ভালো বলো, ভালো দেখো এবং ভালো শোনো। যদি তোমাদের মনে খারাপ চিন্তাভাবনা বা নেগেটিভ থটস আসে, তো তুমি নিজের ভিতরে আর বাইরে ভালো চিন্তাভাবনা বা পজিটিভ থটস আনা শুরু করো। তাহলে খারাপ চিন্তাভাবনা বা নেগেটিভ থটসের জায়গা বাঁচবে না। ভালো চিন্তাভাবনা যত বেশি থাকবে, খারাপ চিন্তাভাবনা তত কম আসবে। আর যদি খারাপ চিন্তাভাবনা চলেও আসে, তো বেশিক্ষণ টিকতে পারবে না, কারণ তোমার ভালো চিন্তাভাবনা, পজিটিভ বিচার খারাপ চিন্তাভাবনাকে বা নেগেটিভ থটসকে টিকতে দেবে না। পরের গল্পটিতে আসা যাক। একটি ছেলে অনেক জিজ্ঞাসু ছিল। যেখানে কোনো নতুন জিনিস শিখতে পেত সেখানে শেখার জন্য সবসময় তৎপর থাকতো। ওই ছেলেটির ভিতরে এত প্রতিভা ছিল যে যে কোনো কাজ কম সময়ে শিখে নিত, অথচ ওই কাজ অন্য ব্যক্তিদের শিখতে বেশি সময় লেগে যেত। সে একজন তীর বানানো ব্যক্তির কাছ থেকে তীর বানানো শিখেছিল, নৌকা বানানো ব্যক্তির কাছ থেকে নৌকা বানানো শিখেছিল, ঘর তৈরি করা ব্যক্তির কাছ থেকে ঘর তৈরি করা শিখেছিল, বাঁশি বানানো ব্যক্তির কাছ থেকে বাঁশি বানানো শিখেছিল। ছেলেটির প্রতিভা দূর দূরান্তে ছড়িয়ে গেল, কিন্তু ওর মধ্যে একটু অহংকার চলে আসলো। সেটি তার আত্মীয় আর পরিবারকে বলতো, এই পুরো জগতে আমার মতো প্রতিভা কারণ নেই। একদিন ছেলেটি গৌতম বুদ্ধকে দেখতে পেল। ছেলেটির নিজের প্রতি খুব অহংকার ছিল, এই জন্য ওর কারোর প্রতি হিংসা হতো না, কারণ নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবত। কিন্তু প্রথমবার ছেলেটি গৌতম বুদ্ধকে দেখে হিংসা হলো আর নিজের তুলনা গৌতম বুদ্ধের সঙ্গে করতে লাগলো। ছেলেটি দেখলো যে সবাই গৌতম বুদ্ধকে সম্মান করছে। ছেলেটি ভাবলো, ওনার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই। বুদ্ধের তো বস্ত্র সাধারণ, বুদ্ধের পায়ে জুতো নেই। আরও ছেলেটি দামি বস্ত্র পরেছিল, ওর পা জুতো ছাড়া কখনোই মাটিতে হতো না। এভাবে বুদ্ধের সঙ্গে নিজের তুলনা করতে করতে ওর মধ্যে হিংসা জন্মালো। নিজের মনের প্রশ্ন শান্ত করার জন্য ছেলেটি বুদ্ধের কাছে গেল। বুদ্ধের পাশে গিয়ে বলল, আমি এই গ্রামের সবথেকে বুদ্ধিমান ব্যক্তি, আর আপনি আপনার পাশে যারা দেখছেন, আমি সমস্ত কিছু তৈরি করতে পারি। আমার মধ্যে অনেক প্রতিভা আছে, তবু আমি আপনার প্রতি হিংসা করতে লেগেছি। এই জন্য আমি জানতে চাই আপনি কে, সবাই আপনাকে এত আদর সম্মান কেন করছে। ছেলেটির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বুদ্ধ বললেন, আমি আমার শরীরকে নিয়ন্ত্রণে রাখা একজন মানুষ। ছেলেটি বুঝতে পারলো না যে বুদ্ধ কি বললেন। ছেলেটি বুদ্ধকে তাড়াতাড়ি স্পষ্ট করার কথা বলল। তখন বুদ্ধ বললেন, যে তীর চালাতে জানে সে তীর চালায়, যে নৌকা চালাতে জানে সে নৌকা চালায়, যে ঘর তৈরি করতে পারে সে ঘর তৈরি করে, কিন্তু যে জ্ঞানী সে নিজের উপর স্বয়ং শাসন করে। ছেলেটি বলল, সেটা কিভাবে? বুদ্ধ বললেন, যদি কেউ আমার প্রশংসা করে তো আমি খুশিতে ভরে উঠি না, আর যদি কেউ আমার নিন্দা করে তবু আমি শান্ত থাকি, আর এরকম ব্যক্তি সবসময় খুশি থাকে। ছেলেটি বুঝে গেল যে সবথেকে বড় বুদ্ধিমান সে, যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে আত্মনিয়ন্ত্রণ একটা এমন জিনিস যার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে ব্যালেন্স করতে পারি, আর কোনো নিন্দা প্রশংসা আমাদের প্রভাবিত করতে পারে না। এই জন্য বলা হয়, যে নিজের উপর নিয়ন্ত্রণ করতে শিখে নেয় তার জিতকে দেবতাও হারে রূপান্তর করতে পারে না। জীবনে অসম্ভব বলে কিছু নেই, তা আমরা পরবর্তী গল্প থেকে জানতে পারবো। একবার গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে পর্বতীয় স্থলে ছিলেন। নিজের কিছু শিষ্যদের নিয়ে বুদ্ধ ভ্রমণে বেরিয়েছিলেন। শিষ্য আর গৌতম বুদ্ধ প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকিয়েছিলেন। বিশাল আর শক্ত শিলাকে দেখে একজন শিষ্যের ভিতরে উৎসাহ জাগলো। সে প্রশ্ন করলো, পর্বতের শিলাতে তো কারো শাসন নেই, কারণ এরা অটল, অবিচল এবং কঠোর। শিষ্যের কথা শুনে বুদ্ধ বললেন, না, এই শক্তিশালী পর্বতেও কারো শাসন আছে। লোহার আঘাতে এই পাথর টুকরো টুকরো হয়ে যায়। এরপর শিষ্য বলল, তাহলে লোহা সর্বশক্তিশালী হলো। বুদ্ধ বললেন, না, আগুন তার তাপ দিয়ে লোহার রূপ পরিবর্তন করতে পারে। শিষ্য বলল, এর মানে আগুন সব থেকে শক্তিশালী। বুদ্ধ আবার উত্তর দিলেন, না, জল আগুনের তাপকে শীতল করে দেয়, মানে আগুনকে শান্ত করে দেয়। শিষ্য আবার বলল, তাহলে জলের উপর কার শাসন আছে? বুদ্ধ বললেন, বায়ুর। বায়ুর বেগ জলের দিশা বদলে দেয়। বুদ্ধ আগে আরও বললেন যে, এখন তুমি ভাবছো বায়ু সবথেকে শক্তিশালী। না, সবথেকে শক্তিশালী না, সবথেকে শক্তিশালী হলো মানুষের সংকল্প, কারণ এর মাধ্যমে পৃথিবী, জল, বায়ু, অগ্নি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করা যায়। জীবনে যে কোনো কাজ সংকল্প শক্তি ছাড়া সম্পন্ন করা অসম্ভব। এই জন্য নিজের ভিতরে সংকল্প শক্তির বিকাশ করা উচিত। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে যদি মানুষ পৃথিবী, জল, বায়ু, আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে মানুষ সমস্ত কিছু করতে পারবে।
মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই, কিন্তু তার জন্য ভিতরে সংকল্প থাকতে হবে। যদি তোমার সংকল্প শক্তিশালী হয় তো জীবনে অসম্ভব বলে কিছু নেই। সময় যতই খারাপ থাক, পরবর্তী গল্পটি আপনাকে হার মানতে দিবে না। একবার গৌতম বুদ্ধের শিষ্য বলরাম কোথাও যাচ্ছিলেন। রাস্তায় উনি দেখলেন যে এক ব্যক্তি পাথরের উপর বসে কাঁদছে। বলরাম ব্যক্তিটির পাশে গিয়ে বললেন, কি হলো, তুমি কে আর কেন কাঁদছো? বলরামকে দেখে ব্যক্তিটির চোখের জল মুছতে মুছতে বলল, আমি পাশের গ্রামে থাকা এক অতি দুঃখী মানুষ। আমি যেই কাজই করি কাজটি বিগড়ে যায়। ব্যবসা করতে গিয়ে আমি আমার স্ত্রী গহনা বিক্রি করে দিয়েছি। আমি আমার ঘরকে বন্ধক দিয়ে দিয়েছি। আমার তো এমন মনে হচ্ছে যে আমি কোনো কাজেরই না, আমার ভাগ্যই খারাপ। ব্যক্তিটির কথা শুনে বলরাম বলল, তোমাকে কে বলেছে যে তোমার ভাগ্য খারাপ? আমাকে বলো, তোমার ভাগ্যে কি খারাপই আছে? ব্যক্তিটি বলল, প্রথমে আমি চাষাবাদ করতাম, কিন্তু প্রতি বছর এতে ক্ষতি হতো। কখনো খরা হতো, আবার কখনো বৃষ্টির কারণে ফসল নষ্ট হতো। এতে বিরক্ত হয়ে আমি ব্যবসা করার সিদ্ধান্ত নিই। আমি আমার স্ত্রী গহনা বিক্রি করে ব্যবসা শুরু করি, কিন্তু আমার ব্যবসা চলল না। প্রথম দিকে পরিবারের লোক আমার সঙ্গে সহমত ছিল, কিন্তু ব্যবসায় ক্ষতি হওয়ার পর আমার পরিবারের লোক আমার কাছ থেকে দূরে সরে গেল। আমি ওদের জন্য সব করছিলাম, কিন্তু এখন পরিবারের লোক আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। পরিবারের দুর্দশার জন্য আমাকে দায়ী করে। দুঃখী ব্যক্তি আবার বলল, আমার এক বন্ধু ছিল, সেও আমার সঙ্গে নিজের ব্যবসা শুরু করেছিল। ওর ব্যবসা ভালো চলছে। আমার বন্ধু যখনই আমার ঘরে আসে নিজের সফলতার গল্প শোনায়। ওর কথা শুনে আমার পরিবারের লোকও বলে, তোর পক্ষে সম্ভব না ব্যবসাকে চালানো। পরিবারের কথা শুনতে শুনতে এখন আমারও মনে হয় যে হয়তো আমি কিছু করার যোগ্য না, আমার জীবন ব্যর্থ, এই জন্য এখানে বসে কাঁদছি। বলরাম বলল, আচ্ছা, তো এটাই ব্যাপার। বলরামের কথা শুনে ব্যক্তিটি আগে আরও বলল, একদিকে আমার কাজ খারাপ হচ্ছে, অন্যদিকে আমার বন্ধু সবসময় আমাকে নিচু অনুভব করায়। আমি তো কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। বলরাম বলল, আচ্ছা, তুমি একটা কথা বলো, তুমি কি তোমার বন্ধুর কথা শুনে দুঃখী হয়ে যাও? দুঃখী ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমিও কথা শুনে দুঃখী হয়ে যাই। বলরাম বলল, তোমার কি বিষয়ে দুঃখ হয়, নিজের অসফলতা নাকি বন্ধু সফল হওয়া? বলরামের কথা শুনে ব্যক্তিটি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ পর ব্যক্তিটি বলল, যদি সত্যি কথা বলি তো তাহলে আমার সফল না হওয়ার থেকে বেশি বন্ধু সফলতা আমাকে দুঃখ দেয়। এই কথা শুনে বলরাম বলল, মানে তোমার বন্ধু অসফল হলে তুমি খুশি হবে? দুঃখী ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি খুশি হব। বলরাম বলল, এর মানে তোমার খুশি তোমার বন্ধুর উপর নির্ভরশীল। যদি সে চাইতে তোমাকে খুশি করতে পারে, আর যদি সে চাইতে তোমাকে দুঃখী করতে পারে, মানে তুমি তোমার বন্ধুর গোলাম হয়ে গিয়েছো, এই জন্য তোমার কিছু হবে না। দুঃখী ব্যক্তি এই কথা শুনে বলল, এমন কথা বলেন না, আপনি কোনো রাস্তা দেখান। বলরাম বলল, যখন আমরা কারোর প্রতি আশা করা শুরু করি তখন ওর উপর নির্ভরশীল হয়ে যায়। এমন অবস্থায় আমাদের খুশি আর দুঃখ তার উপর নির্ভর করতে লাগে। এর থেকে ভালো হবে যে তুমি নিজের উপর আশা রাখো। যখন তুমি এমনটা করবে, সাথে পুরো যত্ন সহকারে কাজ করবে, তুমি সফলতা অবশ্যই পাবে। বলরাম আগে আরও বলল, তুমি ভাবো যে তোমার বন্ধু তোমাকে দুঃখী করতে আসে, কিন্তু যদি ভাবো তো বুঝতে পারবে যে সে কথাগুলি সত্যিই বলে, সে নিজের সংঘর্ষের কথা তোমাকে বলে। তুমি এই সমস্ত কথা থেকে অনেক কিছু শিখতে পারো। তোমার উচিত তোমার বন্ধুকে ধন্যবাদ জানানো, কারণ তুমি ঘরে বসে ওর কাছ থেকে অনেক কিছু অনুভবের কথা জানতে পারছো। তুমি এই অনুভবের লাভ উঠাও, নতুনভাবে শুরু করো, কর্ম করতে যাও, হার মেনো না, একদিন তুমি সফল অবশ্যই হবে। আজ তুমি যাকে খারাপ সময় খারাপ ভাগ্য বলছো, একদিন এগুলি পাল্টে যাবে। আর দেখো, যখন তোমার ভালো সময় শুরু হবে তখন তোমার বন্ধুও তোমাকে নিজের সফলতার গল্প আর বলবে না, তখন সেও নিজের অসফলতার কথা বলবে, যাতে তুমি ওর কথা শুনে বিভ্রান্ত হয়ে যাও, তোমার আত্মবিশ্বাস হারিয়ে যায় আর তুমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। কিন্তু সেই সময় তোমাকে নিজের বুদ্ধির প্রয়োগ করতে হবে। তোমার বন্ধু আজ যেমন তোমাকে দুঃখী করতে আসে, তেমন ওই সময়ও তোমাকে দুঃখী করতে আসবে, কারণ যেভাবে ওকে দুঃখী দেখে তুমি খুশি পাও, মজা পাও, এইভাবে সেও তোমাকে দুঃখী দেখে অতটা মজা পাবে। দুঃখী ব্যক্তি বলল, আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার সবথেকে বড় দুঃখ এটা হলো যে আমার পরিবারের লোক আমাকে ভুল ভাবে। বলরাম বলল, আমরা ভাবি যে যখনই আমরা কোনো কাজ করব তখন লোকে আমাদের প্রশংসা করুক, কিন্তু যখন এটা হয় না তুমি দুঃখী হয়ে যাও। তুমি ভাবো যে তোমার বন্ধু পরিবারের লোক সব স্বার্থপর,
কিন্তু তুমি যদি কাউকে নিজের পরিবারের মনে করো, তাদের জন্য কিছু করো, তো তুমি এটা কেন ভাবো যে তুমি অন্যদের জন্য কিছু করছো? বাস্তবে তুমি নিজের জন্য, খুশির জন্য করছো। এজন্য পরিবারের জন্য কিছু করা বাস্তবে নিজের জন্য কিছু করা বোঝায়। কিন্তু এটা করার সময় তুমি যদি মনে করো যে তুমি অন্যদের জন্য করছো, তাহলে তুমি দুঃখী থাকবে। আর যদি তুমি মনে করো যে নিজের জন্য করছো, তাহলে তুমি খুশি থাকবে। কারণ যখন তুমি নিজের জন্য কিছু করো বা ভালো করার চেষ্টা করো, তখন তোমার প্রশংসা বা সহানুভূতি দরকার হয় না। বলরামের কথা শুনে ওই ব্যক্তিটি বলল, আপনি ঠিক বলেছেন। আমি বুঝে গেছি। এখন পর্যন্ত আমার ভাগ্য খারাপ এই জন্য ছিল কারণ অন্যের হাতে ছিল। এখন আমি আমার ভাগ্য আমার হাতে রাখবো। আমি আবার চেষ্টা করব, পুরো মন দিয়ে কাজ করব। আর যতক্ষণ সফলতা পেয়ে না যায় চেষ্টা করতে থাকবো। ব্যক্তির কথা শুনে বলরাম একটা ছোট বাক্স দিয়ে বললেন, এই বাক্সকে সবসময় নিজের পাশে রাখবে। এতে একটা এমন রহস্য আছে যেটা তোমাকে বড় থেকে বড় দুঃখ থেকে বাইরে নিয়ে আনবে। কিন্তু এটাকে তখনই খুলবে যখন তোমার জীবনে আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, আর তোমার মনে হবে যে সব ব্যর্থ, এ দুনিয়া ব্যর্থ। ওই ব্যক্তিটি বলরামকে ধন্যবাদ বলল আর বাক্সটি নিয়ে চলে গেল। ব্যক্তিটি নতুন উৎসাহ নিয়ে আবার নিজের ব্যবসা শুরু করলো। এবার ব্যক্তিটি ব্যবসা চলা শুরু করলো। নিজের পরিশ্রমের মাধ্যমে সে একজন বড় ব্যবসায়ী হলো। পরিবারের লোক ওর সঙ্গে থাকা শুরু করলো আর ওর জীবন হাসি খুশিভাবে চলা শুরু করলো। এখন ব্যক্তি অতীতের দুঃখ ভুলে গেছে, ভবিষ্যতের চিন্তা আর করে না, শুধু নিজের বর্তমানকে উপভোগ করত। আর যা কিছু ব্যক্তিটি করত নিজের জন্য করত, নিজের পরিবারের জন্য করত। এই জন্য ব্যক্তিটি এখন খুশি থাকা শুরু করলো। ওর জীবনে আর কোনো দুঃখ এখন আর রইল না। কিন্তু সময় সবসময় একরকম থাকে না, সময় পাল্টাতে থাকে। ব্যক্তিটির জীবনেও পরিবর্তন আসলো। একদিন ব্যক্তিটির রাজ্যে পাশের রাজ্যের রাজা আক্রমণ করলো। পাশের রাজ্যের রাজার সৈনিকরা রাজ্য দখল করে নিল। এই রাজার সৈনিকরা চারিদিকে লুটপাট করা শুরু করলো। ওরা ব্যক্তিটির সব ধন সম্পত্তি নিয়ে নিল। ওর ঘরে আগুন লাগিয়ে দিল। জীবন বাঁচানোর জন্য ব্যক্তিটি নিজের পরিবারকে নিয়ে পালিয়ে গেল। ব্যক্তিটি নিজের পরিবারকে নিয়ে বেশ কিছুদিন এদিক ওদিক ভটকাতে থাকলো। ওর কাছে খাওয়ার কিছু ছিল না। ওর ছেলে অসুস্থ হয়ে গিয়েছিল, চিকিৎসার জন্য ছটফট করতে লাগলো। এটা দেখে ব্যক্তিটি ভিতর ভিতর ভেঙে পড়লো। ওর কাছে খাওয়ার জন্য টাকা ছিল না, তো চিকিৎসা কীভাবে করবে? ব্যক্তিটি একবার আবার উদাস হয়ে গেল। ব্যক্তিটি ভাবলো পুরো জগৎ ব্যর্থ। সে বুঝতে পারছিল না যে কি করবে। কিন্তু তখনই ব্যক্তিটির মাথায় বলরামের দেওয়া বাক্স খেয়ালে আসলো। সে উৎসাহের সঙ্গে বাক্সটি খুলল। বাক্সের ভিতরে একটি কাগজ রাখা ছিল। কাগজের উপর কিছু লেখা ছিল। সেটা পড়ে ব্যক্তিটির দুঃখ দূর হয়ে গেল। কাগজে লেখা ছিল, এই সময়ও পাল্টে যাবে। সে জীবনের সমস্যাকে সমাধান করাতে যথেষ্ট হলো। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা এটাই শিখলাম যে নিজের অতীত দুঃখ করো না, ভবিষ্যতের চিন্তা করো না, নিজের বর্তমানকে উপভোগ করো আর একে উন্নত করার জন্য সৎ মন দিয়ে চেষ্টা করো। এর ফলে তোমার ভাগ্য পাল্টে যাবে, কারণ এই জগতে সমস্ত কিছু পরিবর্তনশীল। তাই তোমার দুঃখ পরিবর্তন হয়ে খুশিতে রূপান্তর হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।